which is called deep vein thrombosis. এই নামটা তোমরা হয়তো ফ্রিকোয়েন্টলি শুনেছ যে ডিপ ভেন থ্রম্বোসিস একটা নীরব ঘাতক। ইট ইজ নট এ ডিজিজ বাট ইট ইজ এ প্রবলেম। এখানে আমরা বলছি কি, দেখো একটু মানে ইন্ট্রোডাকশানে আমরা শুনে নেই। ইট ইজ কল্ড ফ্লেবোথ্রম্বোসিস। ফ্লেবোথ্রম্বোসিস মানে কি? থ্রম্বাস ইন দি ভেইন, ইয়েস। তাহলে ভেনাস সিস্টেমের ডিজিজ একটা, যেখানে থ্রম্বাস দ্যাট ফর্মস ইনসাইড দি ভেন্স। ইট ইজ অ্যান অ্যাকিউট thrombosis of deep veins, and deep vein thrombosis is very common in the western countries. The exact cause of it which is not known. Deep vein thrombosis টা আমাদের দেশের মানুষের চাইতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি পাওয়া যায়, বিকজ দে আর মোর ওবেজ অ্যান্ড দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা তাদের কম থাকে। সেই সমস্ত মানে পিপলদের ভিতরে এটা বেশি পাওয়া যায়। Our exact cause of deep vein thrombosis is not known to us. Postoperative immobilization, pressure on the cup muscle, sluggish blood flow, and prolonged bed rest are the various factors which precipitate deep vein thrombosis. তাহলে আমরা কিছু exact কারণ of the deep vein thrombosis is not known to us, but we assume that যে প্রলং পোস্টঅপারেটিভ ইমোবিলাইজেশন, একটা পেশেন্টের অপারেশন হয়েছে বাট লং টাইম ধরে সে বিছানায় শুয়ে আছে, এই যে পোস্ট অপারেটিভ ইমোবিলাইজেশনটা, এটা একটা কারণ। প্রেশার অন দি কাপ মাসেলস অ্যান্ড স্লাগিশ ব্লাড ফ্লো অ্যান্ড প্রলং বেড রেস্ট, এই সমস্তগুলোকে, চারটা ফ্যাক্টরকে দায়ী করা হয় ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডিপ ভেন থ্রম্বোসিস। কমনলি ইট অ্যাফেক্টস ভেনাস সাইনাসেস ইন দি সোলিয়াল মাসেলস. It is a common starting place. It can also involve pelvic veins, various factors responsible for the deep vein thrombosis. তাহলে এখানে আমরা কি পেলাম যে এটা কমনলি এটা কাপ মাসেলে যে ভেনগুলো আছে, এই সোলিয়াল ভেনাস সিস্টেম, সেখানে এটাকে ইনিশিয়েট হয়। আরেকটা জায়গা আছে সেটা পেলভিক ভেনে ইনিশিয়েট হতে পারে। তাহলে পেলভিসে যে ভেনাস সিস্টেম আছে সেখানে ইনিশিয়েট হতে পারে, অথবা কাপ মাসেলে ইনিশিয়েট হতে পারে। এখানে একটা কথা একটু জেনে রাখো, থ্রম্বোসিস ভিরকোস ট্রায়েড একটা জিনিস আছে, সেটা হলো কি এন্ডোথেলিয়াল ইনজুরি, স্ট্যাসিস অ্যান্ড ইনক্রিজড কোয়াগুলোপ্যাথি। তাহলে যেটাই কারণ হোক না কেন, সেখানে একটা এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, ব্লাডের স্ট্যাসিস হয় এবং ইনক্রিজড কোয়াগুলোপ্যাথি হতে পারে। ইনক্রিজ কোয়াগুলেবিলিটি, মানে কোয়াগুলেশন ফ্যাক্টরের ভিতরে কিছু অল্টারেশন আসে। এই তিনটা কারণই আমরা মেনলি মনে করি যে এই কারণের জন্য থ্রম্বাস ফর্মেশন হয়। দেখো এখানে কতগুলো কারণ বলছি কজেজ অফ ডিপ ভেন থ্রম্বোসিস। সেটা হলো কি ট্রমেটিক ইনজুরি টু দি ভেসেল ওয়াল, তারপরে হরমোন ইনক্রিজ কোয়াগুলেবিলিটি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অপারেশনস, তারপরে তোমার ম্যালিগনেন্সি that causes sluggish blood flow. তাহলে আমরা আগে যেটা বলেছি prolonged পোস্ট অপারেটিভ ইমোবিলাইজেশন যেটা বললাম, তারপরে প্রেশার অন দি কাপ মাসেলস, তারপরে প্রলং বেড রেস্ট, এই জিনিসগুলোই হচ্ছে মেনলি রেসপন্সিবল। অনেক সময় একটা ট্রমেটিক ইনজুরি হয়েছে তোমার কাপ মাসেলে বা লোয়ার লিমসে, সেখান থেকে তোমার এই জিনিসটা হতে পারে। হরমোনের ভিতরে কিছু রেসপন্সিবল, দ্যাট ইজ ইনক্রিজ কোয়াগুলেবিলিটি হচ্ছে, যেখানে কোয়াগুলেশন ফ্যাক্টর এটা অল্টারেশন হচ্ছে ডিউ টু হরমোন ইমব্যালেন্সের জন্য। সে একটা ম্যালিগনেন্সি, দ্যাট ইজ দ্য হুইচ কজেস স্লাগিশনেস অফ দ্য ব্লাড ফ্লো অ্যান্ড ট্রমেটিক ইনজুরি টু দি ভেসেলস। আরও একটু কিছু কারণকে আমরা দায়ী করি, সেটা হলো ব্লাড ডিজঅর্ডার, দ্যাট ইজ পলিসাইথেমিয়া। এটা হলে কি হয়, ব্লাডের ভিসকোসিটিটা বেড়ে যায়, হ্যাঁ, আর বেশি চেঞ্জ হয়ে ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায়। তো ভিসকোসিটি মানে কি, আঠালো ভাব, থিকনেস। তো থিকনেস হলে ব্লাড স্লাগিশ হয়ে যায়, ফ্লো। তারপরে অর্থোপেডিক সার্জারি, ওবেসিটি, ওল্ড এজ, তারপরে সিরিয়াস ইলনেস যেমন স্ট্রোক, অ্যাকিউট এমআই, ইমোবিলাইজেশন অ্যান্ড স্প্লেনেক্টমি। এই স্প্লেনেক্টমিটা কীভাবে ডিপ ভেন থ্রম্বোসিসে হেল্প করে এটা আমি আমাদের জানা নেই, বাট দেখা গেছে যে সমস্ত পেশেন্টের কোনো কারণের জন্য আগে স্প্লেনেক্টমি করা হয়েছে, তাদের ভিতরে ডিপ ভেন থ্রম্বোসিস হওয়ার প্রবণতাটা খুব বেশি। Now, what should be the clinical features? The maximum incidence occurs on 2nd day and 5th to 6th day in the post-operative period.
আমরা বলেছি যে পোস্ট অপারেটিভ ইমোবিলাইজেশন একটা কারণ, সেখানে বলেছি যে ম্যাক্সিমাম ইনসিডেন্স অকার্স অন দি সেকেন্ড ডে অর ফিফথ অ্যান্ড সিক্সথ ডে অফ পোস্ট অপারেটিভ অপারেটিভ পিরিয়ড। তারপরে বলছে কি ফার্স্ট কমপ্লেন ইজ ইউজুয়ালি এডেমা, এরাইথেমিয়া, ডাইলেটেড ভেন্স অফ দি লেগ। তাহলে সাধারণত অপারেশনের দ্বিতীয় দিন অথবা 5th to 6th ডেতে এটা ঘটতে পারে। এবং প্রথম কমপ্লেনটা আসে কি এডেমা হচ্ছে, এরাইথেমিয়া হচ্ছে, ডাইলেটেড ভেন্স অফ দি লেগ, পাটা দেখা যাচ্ছে হঠাৎ করে পা ফুলে গেল। পেশেন্টরা কমপ্লেন করে অপারেশনের পরে যে আমার পা ফুলে গেছে, একটা রেডনেস আসছে, ডাইলেটেড ভেন দেখা যাচ্ছে, এরাইথেমিয়া দেখা যাচ্ছে, এই একটা সিচুয়েশন প্রথমে আসছে। তারপরে কি হবে, ডাল একিং অর নেগিং পেইন ইন দি কাপ মাসেলস। ডাল একিং অর নেগিং পেন একই জাতীয় জিনিস, একটা মৃদু একটা ব্যথা অনুভব হচ্ছে, তোমার মনে হচ্ছে খুঁচানো খুঁচানো ভাব, একটা কাপ মাসেলের পেইন হচ্ছে। ডাল একিং অর নেগিং পেইন ইন দি কাপ মাসেলস। আরেকটা আছে সুপারফিশিয়াল ব্লেপস ইন দি স্কিন, এবং অনেক ক্ষেত্রে স্কিনের উপরে একটা ব্লিস্টার দেখা যায়, সুপারফিশিয়াল ব্লিস্টার পাওয়া যায়, ছোট ছোট ব্লিস্টার আসে। আর হচ্ছে কি লো গ্রেড ফিভার উইথ ইনক্রিজড পালস রেট ইজ দি ক্যারেক্টারিস্টিক ফিচার। তাহলে লো গ্রেড ফিভার সাথে ইনক্রিজ পালস রেট থাকছে, তারপরে এডেমা থাকছে, ইরাইথেমিয়া থাকছে, ডাইলেটেড ভেন পাওয়া যাচ্ছে, ডাল একিং অর নেগিং পেন পাওয়া যাচ্ছে। দিজ আর দি সিমটমস অফ দি ডিপ ভেন থ্রম্বোসিস। প্লেগমাশিয়া অ্যালবা ডোলেন্স রেফার টু হোয়াইট লেগ। একটা টার্ম আসে যেখানে আমরা হোয়াইট লেগ বলি, সেটা কি হয়, when the thrombus extends from the cup regions to ilofemoral vein। কাপ মাসেলের ওখানে একটা থ্রোম্বাস ফর্মেশন হয়েছে, ওটা যদি এক্সটেন্ড করে আইলোফিমোরাল ভেন পর্যন্ত আসে, তাহলে কি হলো, টোটালি একটা অনেক বড় জায়গা তোমার অকুলোডেড হয়ে যাচ্ছে, যেটাকে আমরা টার্ম বলি যে হোয়াইট লেগ বলি, যে পাটা তখন ফ্যাকাশে মতো হয়ে যায়, ব্লাড সার্কুলেশনটা হাম্পার হয়ে যায়, পাটা ফ্যাকাশে হয়। এইটাকে একটা টার্ম দেওয়া হয়েছে প্লেগমাশিয়া অ্যালবা ডোলেন্স, বা এক কথায় তোমরা একটা হোয়াইট লেগ সিমটম এটাকে মনে রাখো। আচ্ছা, এইটা গেল সিমটম। সাইনের ভিতরে কি কি আমরা পাবো, যদি অ্যাকিউটলি হয়ে থাকে তাহলে ফোর্সিবল ডরসিফ্লেকশন অফ দি ফুট রিজাল্টস ইন সিভিয়ার পেইন ইন দি কাপ রিজন। একটা পেশেন্টের একটা সিমটম আমরা পেয়েছি, যদি আমাদের সন্দেহ হয়ে থাকে ইট মে বি এ কেস অফ ডিপ ভেন থ্রম্বোসিস, তাহলে আমরা যদি একটা ফোর্সিবল ডক্সিফ্লেকশন মানে ফুটটাকে যে ডরসিফ্লেকশন করতে চাই, তাহলে কি হচ্ছে, সেখানে সিভিয়ার পেইন হবে কাপ রিজনে। আরেকটা কি হচ্ছে, এটাকে আমরা বলি হোম্যানস টেস্ট। আরেকটা হচ্ছে কি মোসেস টেস্ট। আইডিয়ালি শুড নট বি ডান ফর দি ফিয়ার অফ এম্বোলিজম। টেন্ডারনেস ওভার কাপ মাসেল অন স্কুইজিং দি মাসেলস ফ্রম দি সাইড টু সাইড। যদি মাসেলটাকে সাইড টু সাইড স্কুইজ করা হয়, এইভাবে চাপা হয় কাপ মাসেলে, ওখানে তাহলে পেইন হবে। এটা সাধারণত আমরা করতে বলি না। কেন বলি না, যে ওই যে ওখানে যে থ্রোম্বাসটা ফর্ম হয়েছে ওটা ডিসলস্ট হয়ে যে সার্কুলেশনে চলে যেতে পারে, দ্যাট ইজ সার্কুলেশন চলে গেলে তখন আমরা বলবো এম্বোলাস ফর্মেশন হয়ে যেতে পারে। এর বাইরে আমাদের কিছু ইনভেস্টিগেশন ফেসিলিটি আছে যেগুলো করলে আমরা বুঝতে পারি। একটা হচ্ছে ডপলার স্টাডি, আরেকটা হচ্ছে কন্ট্রাস্ট ভেনোগ্রাফি। যদি কোনো ডাই ইনজেকশন দিয়ে আমরা ভেনটাকে স্টাডি করতে পারি, অথবা ডপলার স্টাডি, এটা আমাদের জন্য সবচেয়ে সুবিধা এখন। ডপলার স্টাডি করলে আমরা বুঝতে পারি ইট ইজ আইডিয়াল ফর ফেমোরাল ভেন থ্রম্বোসিস অর when thrombus extends into the popliteal vein, which completely disappears at the end of inspiration. No sound is heard if there is femoral thrombosis. ফিমোরাল ভেনে যে থ্রম্বোসিস হয়, ডপলার স্টাডিতে কিন্তু কোনো সাউন্ড পাওয়া যায় না। কন্ট্রাস্ট ভেনোগ্রাফি ইজ ডান বাই ইনজেক্টিং রেডিওপেক ডাই ইন্টু দি ডর্সাল ভেনাস আর্টস উইথ অ্যান ইনফ্লেটেবল কাপ বোথ অ্যাবোভ অ্যান্ড অ্যাঙ্কেল অ্যান্ড অ্যাবোভ দি নি। ক্লট অ্যাপিয়ার্স অ্যাজ এ ফিলিং ডিফেক্ট। যদি আমরা একটা কোনো ডাই আমরা ভেনাস আর্চে ইনজেক্ট করি এবং ভেনটাকে যদি আমরা এক্সরেতে দেখি, তাহলে কি হবে, যে জায়গাটায় ক্লট আছে সেই জায়গাটায় তো কোনো ডাইটা এন্ট্রি নেবে না, তাহলে ওখানে একটা ফিলিং ডিফেক্ট মতো মনে হবে। আদারওয়াইজ ইন্টার ভেনটা আমরা লোকেট করতে পারবো ছবিতে, কিন্তু যেখানে তোমার ক্লট আছে সেখানে মনে হবে একটা নেগেটিভ শ্যাডো। নাও এর ট্রিটমেন্টে আমরা কি করব, বেড রেস্ট অ্যান্ড এলিভেশন অফ দি লিম্ব, এটা হলো আমাদের প্রথম ট্রিটমেন্ট।
বেড রেস্ট অ্যান্ড এলিভেশন অফ দ্য লিম্ব অ্যান্ড আমাকে নেক্সট কী করতে হবে, ইনজেকশন অফ হেপারিন। হেপারিনটা কী জিনিস? অ্যান্টিকোয়াগুলেন্ট। লো মলিকুলার ওয়েট হেপারিনটা আমরা ইউজ করি। ইনজেকশন অফ হেপারিন 10,000 units IV bolus with continuous infusion of 30,000 to 45,000 units per day. During heparin therapy, activated partial thromboplastine time should be maintained. তাহলে হেপারিন is given for 5 to 7 days. তাহলে এখানে আমাদের ট্রিটমেন্টটা করছি যে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করছি। হেপারিন আর কোথায় ইউজ করি আমরা কমনলি? ইয়েস এমআই হলে তো আমরা নাভির চারিপাশে ইনজেকশন দিতে থাকে, ওটাই তো হেপারিন প্রিপারেশন।